নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আরও একটি রোমাঞ্চকর গল্পের সফরে আপনাকে স্বাগত জানাই। আজকের এই গল্পটি শুধুমাত্র একটি গল্প বললে ভুল হবে। আজকের এই কাহিনীটির সঙ্গে জড়িয়ে রয়েছে ২০-২২ বছরের ৩ বন্ধুর জীবনের এক ভয়াবহ অধ্যায়। তাদের মধ্যে একজন বর্তমানে আর আমাদের মাঝে নেই। সেই ভয়ঙ্কর রাতের বিভীষিকা তাকে টেনে নিয়ে গেছে নরকের অন্ধকার গহ্বরে। আশা করছি আমাদের আজকের নিবেদনে ৩ বন্ধুর জীবনের এই ভয়াবহ কাহিনী আপনাকে আলাদা মাত্রায় রোমাঞ্চকর একটা অনুভূতি এনে দেবে। ও আরেকটা রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদের কাছে আমার অনুরোধ, ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অল করে দাও, কারণ এই ধরনের ভয়াবহ কাহিনীগুলো নিয়মিত আমি এই চ্যানেলে আপলোড করে থাকি। তাহলে চলো আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি শুরু করা যাক আজকের গল্পের আসর। শুরু হচ্ছে আজকের গল্প, গাবতলার চায়ের দোকান। মুর্শিদাবাদের একটি প্রত্যন্ত গ্রামের অল্প বয়স্ক ৩টি ছেলে, রতন, রবি আর সোমনাথ। শিক্ষিত ছেলে, অনেক স্বপ্ন চোখে, কিন্তু বাস্তবটা যে অনেক কঠিন। ৩ জনেরই সংসারের অবস্থা খুব একটা ভালো নয়। যত তাড়াতাড়ি সম্ভব একটা কাজ জোটাতে পারলে সংসারের খুঁটিটা একটু শক্ত হয় আর কি। ৩ জনেই ভালো নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক পাশ করেছিল। বিগত বছর ১.৫ ধরে ঘুরে বেড়াচ্ছে একটা ভালো চাকরির সন্ধানে। কলেজে পড়ার মতন আর্থিক অবস্থা কারোর পরিবারেরই তেমন একটা ভালো ছিল না বললেই চলে। তাই সেই দিকে আর মনোযোগ দিতে পারেনি কেউই। নিজেদের জায়গা জমি বা সোনাদানা বিষয়াশয় তেমন কিছু ছিল না যে বিক্রি করে বা বন্ধক দিয়ে কোনো একটা ব্যবসা শুরু করবে। তাই ৩ জনেই একটা বিক্ষিপ্ত আর ভারাক্রান্ত মানসিক অবস্থা নিয়ে প্রায় সন্ধ্যের দিকে গ্রামের একটা ছোট্ট চায়ের দোকানে দেখা করে নিজেদের জীবনের ব্যাপারে আলোচনা করত। আর এই ধরনের ব্যাপারগুলো হয়তো আপনার আমার মতন প্রত্যেকেরই জীবনে কখনো না কখনো ঘটে গিয়েছে বা বর্তমানে ঘটে চলেছে। তাই আশা করছি তাদের মানসিক অবস্থাটা যে কী রকম হতে পারে তখন, সেটা কারোরই বুঝতে কোনো অসুবিধা হবে না। তা যাই হোক, এইরকমই একদিন গল্প করতে করতে ওই দোকানেই হঠাৎ তাদের ছোটবেলার একজন মাস্টারমশাইয়ের আগমন ঘটল। রতন, রবি আর সোমনাথ ৩ জনেই ছোটবেলা থেকেই পড়াশোনায় যথেষ্ট ভালো ছিল। সেই কারণেই মাস্টারমশাইও তাদেরকে যথাযথ স্নেহ করতেন। তাদের ৩ জনকে ওইভাবে বসে থাকতে দেখে মাস্টারমশাই হাসি মুখে এগিয়ে এলেন। তারপর তাদেরকে জিজ্ঞাসা করলেন যে, শুনলাম বেশ কয়েকদিন ধরে তোমরা নাকি একটা কাজের সন্ধান করছো, কিন্তু কোনো কাজ খুঁজে পাচ্ছ না। তা তোমরা একটা কাজ করো না, কলকাতা চলে যাও। আমার চেনা জানা একজন আছেন ওখানে, তিনি একটা নতুন কোম্পানি ওপেন করতে চলেছেন। অনেক বড় সড়ো লেভেলের মানুষ এবং অনেক বড় বড় মানুষদের সঙ্গে ওঠা বসাও আছে তার কোম্পানিতে বিভিন্ন রকমের কাজের লোকের প্রয়োজন হতে পারে। আমার রেফারেন্সে গেলে হয়তো তোমাদেরও কিছু একটা ব্যবস্থা সেখানে হয়ে যেতে পারে। তাই আর দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব একটা অ্যাপ্লিকেশন ডাক করে দাও। রতন, রবি আর সোমনাথ ৩ জনেই ছেলেবেলার ক্লাসমেট ছিল। তারা ৩ জনেই মাস্টারমশাইকে খুব ভালোভাবে চিনত, তাকে শ্রদ্ধাও করত এবং বিশ্বাসও। তাই মাস্টারমশাইয়ের কথা মতোই ৩ জনেই প্রপারভাবে নিজেদের অ্যাপ্লিকেশন তৈরি করে মাস্টারমশাইয়ের রেফারেন্সে কলকাতার অ্যাড্রেসে পোস্ট অফিস থেকে ডাক করে দিল। যে সময়টার কথা বলছি সেটা ২০০৪ সাল। তখন ইন্টারনেট, ইমেল, হোয়াটসঅ্যাপ, ফেসবুক এত কিছুর প্রচলন ছিল না। তখন বার্তা পাঠানোর একমাত্র মাধ্যম ছিল পোস্ট অফিস বা টেলিগ্রাম ইত্যাদি। তা যাই হোক, তাদের অ্যাপ্লিকেশন লেটার পাঠানোর ঠিক ১৫ দিনের মাথায় একটা ইন্টারভিউয়ের জন্য কল চলে আসে।
কোম্পানি জানায় যে আপনারা অমুক তারিখে ঠিক এই সময় আমাদের কোম্পানিতে ভিজিট করতে পারেন। এখন মুর্শিদাবাদের যেই গ্রামে তারা থাকত সেখান থেকে কলকাতার দূরত্ব প্রায় 10-12 ঘন্টার। পরিবহন ব্যবস্থা হিসাবে রেলপথ, সড়কপথ সবকিছুই ছিল, কিন্তু তারা ঠিক করল যে তারা ট্রেনে করে যাবে না, তারা এই জার্নিটা বরং বাসে এনজয় করতে করতে যাবে। যতই হোক, তারা ছিল তো কম বয়সেরই ছেলে, তাই স্বভাবতই আনন্দ ফুর্তি জিনিসটা তাদের মনেও বর্তমান ছিল। সংসারের একটা চাপ ঘাড়ের ওপর এসে পড়ায় হয়তো একটু তাড়াতাড়ি তাদের কর্মজীবনের প্রস্তুতি নিতে হচ্ছিল, তাই একটু আনন্দ ফুর্তি করে যাওয়ার উদ্দেশ্যেই তারা বাসে যাবে বলে ঠিক করল। ওদের গ্রাম থেকে মাইল 7 দূরে শহর শুরু হচ্ছে। সেই শহরেই বাস স্ট্যান্ড থেকে ওরা একদিন রাতে একটা কলকাতাগামী বাসে চেপে বসল, যেটা রাত 10টায় ছেড়ে কলকাতায় পৌঁছতে পৌঁছতে সকাল 8টা থেকে 9টা বেজে যায়। ওরা তিনজনেই বাড়ি থেকে বেশ কিছুটা শুকনো খাবার নিয়ে এসেছিল, যেমন রুটি, আলু ভাজা, চাউমিন ইত্যাদি। লম্বা সফর, পথে খিদে লাগতে পারে, সেই সব ভেবেই প্রত্যেকের বাড়ি থেকে খাবারের বন্দোবস্ত করে দিয়েছিল টিফিন বক্সে করে। প্রত্যেকেই নিজেদের সমস্ত ডকুমেন্টস, বেডিংপত্র সমস্ত কিছু নিয়ে যখন বাসে চেপে বসল, তখন 10টা প্রায় বাজতেই চলেছে। ঠিক সময় মতো বাস নিজের গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা হলো। ওরা তিনজনেই বাসটার একেবারে শেষের দিকের সিটে গিয়ে বসেছিল। ডান দিকে রবি আর সোমনাথ এবং উল্টো দিকের সিটে রতন। তারা ভেবেছিল সারা রাত গল্প গুজবে সময় কাটাতে কাটাতে সম্পূর্ণ জার্নিটা শেষ করবে। ওইদিকে চওড়া খোলা রাস্তায় 70 থেকে 80 কিলোমিটার গতিবেগে বাসটা ছুটে চলেছে। তখনও পর্যন্ত কোনো সমস্যার সম্মুখীন তাদের হতে হয়, বেশ সবকিছুই ভালোভাবেই চলছিল। রাত যখন 12:30 মতন বাজে, তখন ওদের একটু খিদে পায়। সকলে মিলে বাড়ি থেকে নিয়ে আসা শুকনো খাবারগুলো মিলেমিশে ভাগ করে শেষ করে ফেলল। খাওয়া দাওয়ার পর শরীরটা একটু ভার হয়ে যাওয়ার কারণে ওদের চোখে একটু ঘুম ঘুম ভাব জড়িয়ে আসলো। রবি বলল যে, ভাই ঘুম পাচ্ছে, চল তবে একটু ঘুমিয়ে নেওয়া যাক। এই বলে যে যার সিটে হেলান দিয়ে চোখ বুজে একটু ঘুমিয়ে নেওয়ার জন্য প্রস্তুতি নিল। চলন্ত গাড়ির দুলুনিতে সকলেরই চোখে ঘুম জড়িয়ে এসেছিল, কিন্তু হঠাৎই রবির ঘুমটা একসময় ছুটে গেল। ভেতর থেকে কেমন যেন একটা অস্বস্তি বোধ করছিল সে। নিঃশ্বাস নিতেও যেন কেমন একটু অসুবিধা হচ্ছে। এদিকে গরমের মরশুম, জানালার কাচগুলো অর্ধেকটা তোলা। সেটা দেখে রবি সেগুলোকে আস্তে করে নামিয়ে দিল। তারপর জানালার বাইরে নজর পড়তেই রবি বুঝতে পারল যে বাসটা চলছে না, সেটা কোনো একটা জায়গায় কোনো কারণে দাঁড়িয়ে গেছে। হাতের ঘড়িটার দিকে এক ঝলক চোখ বুলিয়ে নিয়ে রবি আশ্চর্য হয়ে গেল। সে দেখল ঘড়িতে তখন রাত 2টোর কাঁটা ছুঁই ছুঁই। এদিকে মাথাটাও ঝিমঝিম করছে। হয়তো গাড়ি দাঁড়িয়ে পড়ার জন্যেই এই গরমের মধ্যে নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছিল। সেটাই ভেবে সে মনে মনে ঠিক করল যে বাস যখন দাঁড়িয়ে আছে তখন একটু চা খেয়ে নিলে কেমন হয়। কথাটা ভাবতে না ভাবতেই হঠাৎ বাসের কন্ডাক্টর চেঁচিয়ে উঠল। সে বলল, 45 মিনিটের জন্য বাস দাঁড়িয়েছে। যদি কারোর খাওয়া দাওয়া, বাথরুম বা অন্য কোনো কাজ থাকে তবে 45 মিনিটের মধ্যে আরামসে নেমে মিটিয়ে নাও। আর হ্যাঁ, বাস ছেড়ে কেউ বেশি দূরে যাবে না। আর মনে রাখবে, কোনো মতেই কেউ যেন এখানে চা না খায়। বিড়ি, সিগারেট, কফি, জল সব কিছুই চলবে, কিন্তু কোনো মতেই চা খাওয়া যাবে না। এই গ্রামের মধ্যে আপনারা যতক্ষণ আছেন ততক্ষণ ভুলেও চা খাওয়ার কথাটা মনে আনবেন না। রবি মনে মনে ভাবল, আমি তো এক্ষুনি ভাবছিলাম যে চা খাবো, কিন্তু কন্ডাক্টর কড়া ভাষায় ওয়ার্নিং করে দিচ্ছে যে কোনো মতেই চা খাওয়া যাবে না। এটা আবার কিরকম ধরনের কথা। মাথা চুলকাতে চুলকাতে রবি রতন আর সোমনাথকে ডেকে তুলল। তারপর বলল, এই রতন, সোমনাথ, গাড়িটা মনে হচ্ছে দাঁড়িয়েছে, বুঝলি?
তাছাড়া গরম লাগছে, মাথাটাও ধরেছে। চল, নিচে ধাবা আছে মনে হচ্ছে, একটু চা খেয়ে আসি। তারা দুজনেও বলল যে ঠিকই তো, শরীরটা বেশ ম্যাচ ম্যাচ করছে, বরং একটু চা খেয়ে মাইন্ডটাকে রিফ্রেশ করা যায়। এই ভেবে তিনজন এই বাস থেকে নিচে নেমে পড়ল। তারপর সামনেই থাকা একটা ধাবার দিকে ওরা এগিয়ে গেল। নিচে নেমে দেখা গেল ওদের বাস ছাড়াও আরও দুটি বাস সেখানে আগে থেকেই দাঁড়িয়েছিল। তাদের নিজেদের বাসের প্যাসেঞ্জার এবং অন্য দুটি বাসের প্যাসেঞ্জার সকলেই ধাবায় নিজেদের মতন করে খাবার খাচ্ছিল। ওরা তিনজনেই সেদিকে এগিয়ে গিয়ে ধাবার কর্মরত একজন লোককে বলল, দাদা 3 কাপ চা হবে নাকি? কথাটা শুনেই ধাবার লোকটি তাঁদের দিকে কেমন একটা অবাক বিস্ময় ভরা চোখে খানিকক্ষণ চেয়ে রইল। তারপর গম্ভীর স্বরে বলল, দেখুন, কাস্টমাররা যা যা খাবারের অর্ডার দিয়েছে তা তৈরি করতে বেশ কিছুটা সময় লেগে যাবে। তারপর যদি সময় থাকে তাহলে চা করে দিতে পারি, অবশ্য যদি ততক্ষণ পর্যন্ত আপনাদের বাস এখানে দাঁড়ায়। আর তাছাড়াও আপনাদের বাসের কন্ডাক্টর বলেনি গাবতলায় এসে কেউ কখনো চা খায় না, এই গ্রামে চা খাওয়া বারণ আছে। চা খাওয়ার কথা এখানে একেবারেই ভাববেন না, ভুলেও না। লোকটার কথা শুনে রতন আর সোমনাথ একে অপরের মুখ পানে চাওয়াচাওয়ি করল। তারা মনে মনে ভাবতে থাকল, আরে এ কি বলছে, চা খাওয়া যাবে না? কিন্তু রবি ব্যাপারটা জানত, কারণ সে একটু আগেই বাসের কন্ডাক্টরকে চেঁচিয়ে বলা কথাগুলো শুনে এসেছে। তাই সে ওদের দুজনকে বলল, আরে বাদ দে না এদের কথা, এরা যা খুশি তাই বলছে। একটু ঘুরে দেখি কোনো ছোটোখাটো চায়ের দোকান বা হোটেল পেতেও পারি, ঝপ করে খেয়ে আবার চলে আসব। বাস 45 মিনিটের জন্য দাঁড়িয়েছে, অঢেল সময় আছে হাতে। এই বলে ওরা তিনজনেই রোডে উঠে সামনের দিকে হাঁটা শুরু করল। সামনে চওড়া হাইওয়ে, দ্রুত গতিতে বড় বড় ট্রাক আর গাড়ি ছুটে চলেছে রাস্তার উপর দিয়ে। ওরা তিনজনেই রাস্তার একটা ধার দিয়ে সামনের দিকে এগিয়ে চলল। কিছু দূর এগোনোর পরেই রাস্তার দুধারে বড় বড় গাছের ঘন জঙ্গলের মতন একটা জায়গায় ওরা গিয়ে পৌঁছল। সেখানে অনেকটা ডিস্টেন্সে একটা স্ট্রিট লাইট দাঁড়িয়ে আছে। সেই লাইটের আলো সম্পূর্ণভাবে এলাকাটার অন্ধকারকে পরিষ্কার করতে পারছে না। চারিদিকে একটা মৃদু বাতাস বইছে। এপ্রিল মে মাসের ভাবসা গরমে আবহাওয়াটা ওদের তিনজনের বেশ আরামদায়ক মনে হলো। ওদিকে ঘড়িতে রাত 2:20 হয়ে গেছে, কিন্তু পথের ধারে ছোট বড় ঝুপড়ির মতন কোনো চায়ের দোকান বা ছোটখাটো হোটেল রেস্টুরেন্ট তখনও তাদের নজরে আসেনি। পথে চলতে চলতে হঠাৎই পেছন দিকে তাকিয়ে ওরা দেখল যে ধাবা থেকে ওরা অনেকটা দূর চলে এসেছে। তখন সোমনাথ বলল, মনে হচ্ছে না কোনো চায়ের দোকান পাওয়া যাবে, আর আমরা অনেকটা দূর চলে এসেছি। চল তাড়াতাড়ি আবার ফেরা যাক, নয়তো বাস ছেড়ে দিলে কেলোর কীর্তি হয়ে যাবে। এই বলে তারা তিনজনেই পেছনে ফিরে আবার চলা আরম্ভ করেছে। এমন সময় হঠাৎ রাস্তার উল্টো দিকে বড় বড় দৈত্যাকারের মতন গাছগুলোর নিচে একটা ছোট্টখাটো দোকান মতন কিছু একটা চোখে পড়ল। দোকানটার ভেতরে একটা কেরোসিনের হ্যারিকেন বাতি টিমটিম করে জ্বলছে। রতন বলল, আরে দেখ দেখ, মনে হচ্ছে এখানে একটা ছোটখাটো চায়ের দোকান আছে। স্পষ্ট বোঝা যাচ্ছে না, তবে এসেই যখন পড়েছি চল এগিয়ে গিয়ে দেখা যাক না। এই বলে আশেপাশে কোনো গাড়ি আসছে নাকি দেখে ঝটপট ওরা তিনজনেই রাস্তা পেরিয়ে ওপাশের দোকানটার সামনে গিয়ে হাজির হলো। আর সত্যি সত্যি ওখানে একটা চায়ের দোকান আছে দেখে তিনজনেই একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। ভাঙা চোরা বাঁশের বেড়ার তৈরি ছোট্ট একটা দোকান ঘর, ভেতরে টিমটিম করে জ্বলে থাকা হ্যারিকেন বাতিটার পাশে একজন বৃদ্ধ মানুষ কাঁচু মাচু হয়ে বসে আছে। সম্ভবত সেই দোকানের মালিক। তার পরনে একটা জরাজীর্ণ সাদা রঙের ফতুয়া।
আর একটা ময়লা ধুতি। দোকানে প্রবেশ করার দরজাটা ছোট আর নিচু হওয়ার জন্যে ওরা তিনজনেই মাথাটা ঝুঁকিয়ে দোকানটার ভেতরে প্রবেশ করল। আর ভেতরে ঢুকেই দেখতে পেল সেখানে একটা বেঞ্চের ওপর একটি লোক বসে আছে এবং লোকটির পাশে ৮-১০ বছর বয়সী একটি ছোট বাচ্চা ছেলে। আর বাচ্চাটির পাশে মাথায় ঘোমটা দিয়ে একজন মহিলা। সম্ভবত এই মহিলাটি বাচ্চাটির মা এবং ভদ্রলোক বাচ্চাটির বাবা। তাদের দুজনের হাতেই একটি করে চায়ের ভাঁড় আর বাচ্চাটার হাতে একটা বিস্কুট ছিল। বৃদ্ধ লোকটি একটি জনতা স্টোভের সামনে বসে আছে। তখনকার দিনে এই ধরনের স্টোভের বেশ একটা প্রচলন ছিল, অ্যালুমিনিয়ামের তৈরি। আপনারা হয়তো অনেকেই দেখে থাকবেন। তা যাই হোক, ওরা তিনজনই দোকানের ভেতরে আরেকটা বেঞ্চের ওপর বসে বৃদ্ধকে বলল, কাকা 3 পেয়ালা চা হবে নাকি? বৃদ্ধ কাঁপা কাঁপা গলায় বলল, হ্যাঁ, হবে না কেন? চা খাওয়ানোর জন্যই তো আমি বসে আছি। তা কেমন চা খাবে বাবারা? কম চিনি দেওয়া নাকি বেশি চিনি দেওয়া? সোমনাথ বলল যে মিডিয়াম চিনি দিয়েই করুন। বৃদ্ধ চা বানানো শুরু করল। ওরা তিনজনেই বসে লক্ষ্য করল বৃদ্ধ কাঁপা কাঁপা হাতে অতি মন্থর গতিতে স্টোভের ওপর প্রথমে চায়ের পাত্র, তারপরে ধীরে ধীরে খানিকটা দুধ, চিনি, এই সমস্ত প্রয়োজনীয় সামগ্রী একে একে ঢেলে দিচ্ছে। বৃদ্ধর অত্যন্ত ধীর স্থির ভাবটা দেখে ওদের তিনজনেরই তখন মনে হলো এইরকম স্লো মোশনে চা তৈরি করলে ওদিকে বাস বেরিয়ে যেতে পারে। তাই রবি বলল, কাকা একটু হাত চালিয়ে তাড়াতাড়ি করলে ভালো হতো, ওইদিকে আমাদের বাস দাঁড়িয়ে আছে। রবির কথা শুনে বৃদ্ধ ধীরে ধীরে কাঁপতে কাঁপতে ওদের দিকে তাকালো। তারপর বলল, বাবা, চা বানানোর অভ্যাস যে এখন আর নেই। বহুকাল হলো এখানে চা খেতে কেউ আসে না। অনেক দিন পর এই প্রথম তোমরা এখানে এসেছো। যারা যারা আমার কাছে চা চাইছো, নয়তো এই এলাকায় আর চা কে খায়? বৃদ্ধর কথা শুনে সোমনাথ বলল, আরে কাকা আপনি কি বলছেন? এত বছর ধরে এখানে কেউ চা খায়নি। তবে এই যে এই ভদ্রলোক আর ওই কাকিমা। হ্যাঁ, বলেই সকলে ঘাড় ঘুরিয়ে পাশের বেঞ্চটার দিকে তাকালো। আর সঙ্গে সঙ্গে রবি, রতন আর সোমনাথের শরীরটা কেমন যেন ভার হয়ে গিয়ে একটা অজানা আতঙ্কের শিহরণ মনের ভেতরে ঢেউ খেলে গেল। বেশ কিছুটা অবাক হয়ে সোমনাথ বলল, কাকা এইমাত্র এখানে যে ভদ্রলোক আর ওই মহিলা তাদের বাচ্চাটিকে নিয়ে বসেছিল, ওরা কোথায় গেল? বৃদ্ধ বলল, কোথায়? কে বসেছিল? এখানে তো কেউ বসেছিল না বাবা। সেই সন্ধে থেকে দোকানে কোনো খদ্দেরই আসেনি। এই মাঝরাতে প্রথম তোমরা এলে। তোমরাও বাবু কি আমার মতন শেষটায় চোখে কম দেখা শুরু করলে নাকি এই বয়সেই? হ্যাঁ, ঘটনাটার অসামঞ্জস্যতা দেখে রবি, রতন আর সোমনাথ একে অপরের সঙ্গে বিড় বিড় করে আলোচনাটা শুরুই করেছিল। আর তখনই আচমকা বৃদ্ধ 3টে চায়ের পেয়ালা ওদের দিকে এগিয়ে দিল। ব্যাপারটা দেখে প্রথমে খানিকটা থতমত খেয়ে গেল ওরা। ভাবল, এ কি আশ্চর্য, বৃদ্ধ কোনো জাদু টাদু জানে নাকি? এত তাড়াতাড়ি চা তৈরি করে একেবারে পেয়ালায় সাজিয়ে পরিবেশন করাটা একটু অদ্ভুত নয় কি? তখন রবি বলল, আরে ছাড় না, তাড়াহুড়োর মধ্যে হয়তো তাড়াতাড়ি করে বানিয়ে দিয়েছে। ওদিকে বাস ছাড়ার সময় হয়ে এলো। যাক, ভালোই হয়েছে। নে ঝটপট চাটা শেষ করে তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে পড়ি চল।
চায়ের পেয়ালাটা হাতে নিয়ে ওরা তিনজনেই লক্ষ্য করতে লাগল। বৃদ্ধ কেমন যেন কাঁপতে কাঁপতে অতি কষ্টে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার হাঁটা চলা, নড়াচড়া সবই কেমন যেন একটু অস্বাভাবিক। তার বয়স যেন ৬০-৭০ বছর নয়, সে যেন ১০০ বছর বয়সে বা তারও বেশি বয়স্ক কোনো বৃদ্ধ। শরীরটা যেন বড্ড বেশি ভেঙে পড়েছে তার। হয়তো বৃদ্ধ বড্ড গরিব, কিন্তু তবুও তো নিজের শরীরের প্রতি ধ্যান রাখার দরকার। বুড়োটা ছেলে মেয়ে কেউ নেই নাকি? ওরা তিনজনেই নিজেদের মধ্যে এই সমস্ত কথাগুলো বিড়বিড় করে আলোচনা করছিল। আর তখনই বৃদ্ধ ধীরে ধীরে নিজের জায়গা থেকে উঠে দোকানের ভেতরে পাশেই একটা ছোট্ট বাঁশের তৈরি দরজা খুলে একটা ছোট্ট ঘরে প্রবেশ করল। তারপর সেই ঘরে পড়ে থাকা একটা পুরনো রেডিও আস্তে করে সে চালিয়ে দিল। ওরা তিন বন্ধু ভাবল যে কাকা তাদের বিনোদনের জন্য রেডিওটা চালিয়ে দিয়েছে। যাক, কাকা গরিব হতে পারে, কিন্তু মনটা অনেক উদার। ওরা ভাবল যে যাওয়ার সময় কাকাকে 10টা টাকা না হয় বেশি দিয়ে যাবে। এই সমস্ত কথা ভাবতে ভাবতে রবি হাতের গরম চায়ের পেয়ালাটায় সবেমাত্র প্রথম চুমুকটা দিয়েছে। হঠাৎ তার মনে হলো গরম চাটা যেন নিমেষেই একেবারে বরফের মতন ঠান্ডা হয়ে গেছে, আর তার সঙ্গে 6 থেকে 7 চামচ চিনি দেওয়া সেই মিষ্টি চায়ের স্বাদ কেমন যেন তেতো হয়ে গেছে। হঠাৎ করেই জিভের মধ্যে উদ্ভট ধরনের একটা স্বাদের অনুভব হওয়ায় রবি মুখ থেকে থু করে চাটা মাটিতে ফেলে দিল। আর সঙ্গে সঙ্গেই সে এটাও বুঝল যে এইমাত্র যেটাকে চা মনে করে সে মুখে দিয়েছিল সেটা আদৌ চা নয়, সেটা লাল টকটকে গাঢ় রক্ত। মুখ থেকে রক্তটা ফেলে দিয়েই রবি তার অন্য দুই বন্ধুর দিকে তাকালো। তখন সোমনাথ আর রতন, ওরা দুজনেই মুখে নেওয়া সেই লাল টকটকে গাঢ় রক্ত পিচকিরির মতন থু করে মাটিতে ফেলে দিচ্ছে। সঙ্গে সঙ্গেই ওদের মাথায় একটা রাগ চেপে গেল। রতন চেঁচিয়ে বলে উঠল, আরে ও কাকা, তুমি কি পাগল টাগল হয়ে গেছো নাকি? চায়ের নামে এগুলো কি দিয়েছো বলো তো? বলেই ওরা সেই খোলা দরজাটা দিয়ে পাশের ঘরে চোখ রাখল। আর চোখ রাখতেই তারা আরো চমকে গেল। সেই ঘরে রেডিওটা তো চলছে ঠিক, কিন্তু সেই কাকার কোনো অস্তিত্ব সে ঘরে খুঁজে পাওয়া যায় না। সেই ঘরের থেকে বাইরে বেরোনোর জন্য আলাদাভাবে কোনো দরজা নেই। বেরোতে হলে ওদের সামনে দিয়েই লোকটাকে বেরোতে হবে। কিন্তু তবুও এইটুকু সময়ের মধ্যে এই বদ্ধ জায়গা থেকে কাকা কোথায় আর কিভাবে উধাও হয়ে গেল? এবারে ওরা তিনজনেই বেশ ভয় পেয়ে গেছে। এই উদ্ভট আর ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি এর আগে ওদের তিনজনের মধ্যে কেউই পড়েনি। প্রত্যেকের কপালে ততক্ষণে বিন্দু বিন্দু ঘাম জমে উঠেছে। শ্বাস প্রশ্বাসের মাত্রা যেন দ্বিগুণ গতিতে বেড়ে উঠেছে। তখন পালানো ছাড়া তাদের মনে আর কোনো চিন্তা আসলো না। প্রবল আতঙ্কে দিশে হারার মতন টলতে টলতে কোনো রকমে দোকান থেকে বেরিয়ে পথে উঠে ওরা প্রাণপণে দৌড় লাগালো। মিনিট 5 কি 7 হবে। একভাবে দৌড়ানোর পর অবশেষে ওরা আবার সেই ধাবাটার কাছে এসে উপস্থিত হলো। ততক্ষণে বাসের ইঞ্জিন চালু হয়ে যাওয়ার শব্দ কানে ভেসে আসছে এবং বারবার হর্ন দিচ্ছে। হয়তোবা বাসটা ওদের তিনজনের জন্যেই এতক্ষণ অপেক্ষা করছিল। ওরা দৌড়ে গিয়ে বাসের সামনের দরজা দিয়ে যেই বাসের ভেতরে প্রবেশ করেছে, তখনই বাসের ভেতরকার দৃশ্য দেখে ওরা ভীতস্বরে একটা কান ফাটা চিৎকার করে উঠল। ওদের আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার উপক্রম হলো ব্যাপারটা দেখে। ওরা স্পষ্ট দেখল বাসের স্টিয়ারিংয়ে কাঁপা কাঁপা হাত রেখে
সামান্য ঝুঁকে ড্রাইভারের সিটে বসে আছে ওই চায়ের দোকানের সেই কাকা, যে কিনা ওদের দিকে চেয়ে মিটিমিটি হাসছে। ব্যাপারটা দেখে ভয়ে তিনজনেই ছুটে বাসের ভেতরে ঢুকে পড়ল। আর ভেতরে ঢুকেই প্রথম সিটে বসে থাকা যাত্রীকে দেখে তারা আরো জোরে চিৎকার করে উঠল, কারণ সামনে বসে থাকা সেই প্যাসেঞ্জারের মুখে তখন তারা ওই কাকারই রূপ দেখতে পাচ্ছে। প্রবল আতঙ্কে, ভয়ে আর বিস্ময়ে তিনজনেই ছুটে গিয়ে পেছনের সর্বশেষ সিটের মধ্যে কাঁচুমাচু হয়ে বসে পড়ে বাঁদিকেই ঝোলানো একটা পর্দা টেনে দিল, কারণ বাসের ভেতরে যত প্যাসেঞ্জার ছিল প্রত্যেকের মধ্যেই শুধু সেই কাকারই প্রতিচ্ছবি ভেসে উঠছে। কিছুক্ষণের মধ্যেই বাসের কন্ডাক্টর এসে পর্দা সরিয়ে ওদেরকে জিজ্ঞাসা করল, কি হয়েছে ভাই, তোমরা কোথায় চলে গেছিলে? আমরা এতক্ষণ ধরে তোমাদের জন্যই তো অপেক্ষা করছিলাম। ওরা প্রশ্নের জবাব দেবে কি, কন্ডাক্টরের দিকে তাকিয়ে ওরা আবার আতঙ্কে চিৎকার করে উঠল, কারণ সামনে তো দাঁড়িয়ে আছে বাসের কন্ডাক্টর, কিন্তু তার মুখেও তখন সেই চায়ের দোকানের কাকার মুখটাই কথা বলছে। চরম আতঙ্কের সীমা ছাড়িয়ে চিৎকার করতে করতে কোনো রকমে ওরা বাস থেকে নিচে নেমে আসলো আবার, কিন্তু বাইরে বেরিয়েও রক্ষা নেই, কারণ বাইরে যত মানুষ রয়েছে তাদেরও প্রত্যেকের মধ্যেই শুধুমাত্র সেই কাকাকেই দেখা যাচ্ছে। দিশেহারা হয়ে পাগলের মতন ছোটাছুটি করতে করতে কোথায় যাবে বুঝতে না পেরে অবশেষে ওরা তিনজনেই বাসের তলায় গিয়ে লুকোলো। ব্যাপারটা এতক্ষণ ধরে ধাবার মালিক দেখছিল। ছেলেগুলো কি পাগল হয়ে গেল? এই ভেবে ধাবা ছেড়ে এগিয়ে এসে বাসের কাছে ঝুঁকে পড়ে নিচু হয়ে ওদেরকে জিজ্ঞাসা করলো সে, কি ব্যাপার ভাই, তোমরা এরকম উন্মাদের মতন করছো কেন? শরীর টরীর খারাপ নাকি? ধাবার মালিক যখন নিচু হয়ে কথাগুলো ওদেরকে বলছে তখনও ওরা দেখতে পেল ওটা ধাবার মালিক নয়, ওটা সেই কাকাই ওদেরকে উদ্দেশ্য করে কথাগুলো বলছে। এরপর কি করা উচিত বুঝতে না পেরে উন্মাদের মতন ওরা তিনজনেই বাসের তলা থেকে বাইরে বেরিয়ে নন স্টপ পাগলের মতন কোনো দিকে না তাকিয়ে সামনের জঙ্গল লক্ষ্য করে ছুটতে লাগলো। ক্রমাগত ছুটতে 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 এক মুহূর্তের জন্য না দাঁড়িয়ে তারা প্রায় 4 থেকে 5 কিলোমিটার পথ অতিক্রম করে ফেলল। অবশেষে যখন তারা থামল তখন দেখল যে তারা একটা গ্রামের সীমানায় এসে পড়েছে, আর কিছুটা দূরেই একটা ফাঁকা জায়গায় গাছের নিচে একটা খাটিয়ার ওপর মোটা সোটা বয়স্ক ধরনের একজন গ্রামের মোড়ল টাইপের লোক বসে আছেন, আর ঠিক তার সামনে বড় একটা তিরপলের ওপর আরও 30-35 জন লোক জড়োসড়ো হয়ে বসে আছে। কিন্তু এই লোকগুলোর কারোর মধ্যেই ওই কাকাকে আর দেখা যাচ্ছিল না। তখন এতক্ষণ পরে ওরা তিনজনেই যেন হাঁফ ছেড়ে বাঁচল। কোমরে হাত দিয়ে এক জায়গায় দাঁড়িয়ে ঝুঁকে পড়ে বুক ভরে নিঃশ্বাস নিতে শুরু করলো। ততক্ষণে গ্রামের লোকগুলোর নজরে ওরা চলে এসেছে। গ্রামবাসীরা ওদেরকে ওই অবস্থায় দেখে দৌড়ে ওদের কাছে পৌঁছে ওদের সামলানোর চেষ্টা করল। ওদিকে রাত তখন বেশ গভীর। ওই রকম অস্বাভাবিকভাবে হাঁফাতে দেখে গ্রামের মোড়ল ওদেরকে খানিকটা জল খাওয়াবার ব্যবস্থা করতে বলল। মোড়লের কথা মতন গ্রামবাসীরা ওদের জন্য জলের ব্যবস্থা করে তারপর চোখে মুখে এবং শরীরে খানিকটা জল ছিটিয়ে দিল। এরপর প্রায় 10 থেকে 15 মিনিট সময় লাগলো ওদের তিনজনেরই স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে। স্বাভাবিক অবস্থায় ফিরে এসেই ওরা প্রশ্ন করল, আপনারা এত রাত জেগে এখানে কি করছেন? গ্রামের মোড়ল বললেন, দেখো খোকা, আমাদের গ্রামের আশেপাশে কিছু অস্বাভাবিক ঘটনা দিনের পর দিন ঘটেই চলেছে। ওই যে বড় রাস্তার পাশে যে ধাবাটা আছে, ওই ধাবা থেকে খানিকটা দূরেই কয়েক বছর আগে একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে গেছিল। জায়গাটাকে ঘিরে অনেক অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতে দেখা যাচ্ছে, আর তারই সাথে সাথে আরও বেশ কয়েকটি বড় বড় অ্যাক্সিডেন্টও হয়ে গেছে ওইখানটায়।
তাই বেশ কয়েকদিন ধরেই আমাদের গ্রামের মধ্যে আলোচনা হচ্ছিল যে আমরা সবাই মিলে ওইখানে একটা মন্দির তৈরি করব। কিন্তু টাকা পয়সা জোগাড় করতে না পারার কারণে এতদিন হচ্ছিল না। ওপরওয়ালার অসীম কৃপা আছে যে আজই সমস্ত টাকা পয়সার বন্দোবস্ত হয়ে গেল। তাই আমরা আর বিন্দুমাত্র বিলম্ব করতে রাজি নই। আমরা ঠিক করেছি ভোর হওয়ার সঙ্গে সঙ্গেই মন্দির নির্মাণের কাজ শুরু করব। কিন্তু তোমরা এই মাঝরাতে এইরকম অবস্থায় দৌড়তে দৌড়তে কোথা থেকে আসছো? কি হয়েছে তোমাদের সাথে? তখন রবি গ্রামের মোড়ল এবং উপস্থিত থাকা বাকি সকলকে তাদের সাথে ঘটে যাওয়া ঘটনাটার সম্পূর্ণ বিবরণ খুলে বলল। ঘটনার বিবরণ শুনে সেখানে উপস্থিত সকলেই ব্যাপারটা খুব ভালোভাবে বুঝতে পারল। তখন গ্রামের মোড়ল বললেন, দেখো খোকা, তুমি যে ঘটনাটার বিবরণ দিচ্ছ ঠিক এই ঘটনাটাই গত কয়েক বছর ধরে অনেক মানুষের সঙ্গে এখানে ঘটে চলেছে। আজ থেকে প্রায় বছর 3 আগে গভীর রাতে ওই গাবতলার হাইওয়ে দিয়ে প্যাসেঞ্জার বোঝাই একটা বাস প্রচণ্ড গতিতে ছুটে যাচ্ছিল। গাড়ি চালাতে চালাতে হয়তো বাসের ড্রাইভারের সামান্য চোখ লেগে আসে। বাসের কন্ট্রোল হারিয়ে গতিশীল বাসটাকে সে রাস্তার ধারে একটা ছোটোখাটো ঝুপড়ির মতন চায়ের দোকানের ওপর দিয়েই চালিয়ে দেয়। সেই মুহূর্তে সেই চায়ের দোকানে একজন লোক, তার স্ত্রী আর তাদের একটা ছোট বাচ্চা সেখানে চা খাচ্ছিল। তাদের 3 জনের সঙ্গে দোকানের মালিক একজন বৃদ্ধও ছিল, তিনিও তৎক্ষণাৎ ওই জায়গাতেই মারা যান। আর এই ঘটনার পর থেকেই অনেকেই নাকি সেই পথ দিয়ে চলতে গিয়ে দেখতে পায় ওই চায়ের দোকানে বৃদ্ধ এখনো নাকি বসে চা বানাচ্ছে। কিন্তু বর্তমানে বাস্তবেই ওইখানে কোনো চায়ের দোকানের অস্তিত্ব নেই। কথাগুলো শুনে ওদের 3 জনেরই চোখ কপালে উঠে যায়। এরা বলছে কি? আমরা তো এক্ষুনি গিয়েছিলাম ওখানে, দোকানদারও ছিল, সেই লোকটাও ছিল, আর তার স্ত্রী পুত্র সকলেই বসেছিল। গ্রামের মোড়ল তখন তাদের পিঠে হাত রেখে শান্তভাবে বলল যে, দেখো খোকারা, ওই চাওয়ালা বৃদ্ধকে যদি কেউ একবার দেখে ফেলে তাহলে তারপর থেকে অন্যান্য সকল মানুষের মধ্যেই সে কেবলই ওই বৃদ্ধকেই দেখতে পাবে। এই ঘটনাই ঘটে আসছে বিগত কয়েক বছর ধরে। কিন্তু যদি এর পরে সবার মধ্যে তুমি ওই বৃদ্ধকে না দেখতে পাও তাহলে মনে করবে ওই সমস্যার ভেতর থেকে তুমি বাইরে বেরিয়ে এসেছো, আর কোনো বিপদ নেই। কিন্তু যদি এমন হয় যে ওই বৃদ্ধ কারোর মধ্যেই দেখা দিচ্ছে না, কিন্তু মাঝে মাঝে হঠাৎ করে তার মূর্তিটা অন্যান্য মানুষের মধ্যে ভেসে উঠে আবার মিলিয়ে যাচ্ছে, তাহলে বুঝবে যে মৃত্যু তোমার সঙ্গে সঙ্গে ঘুরছে। এখন সত্যি করে বলো তো, কতক্ষণ থেকে তোমরা ওই বৃদ্ধকে আর দেখতে পাচ্ছ না কারোর মধ্যে? খানিকক্ষণ চিন্তা করে ওরা বলল যে সেই ধাবা থেকে পালিয়ে আসার পর থেকে আর কারোর মধ্যেই ওই বৃদ্ধকে তারা দেখতে পায়নি। ওই ধাবাতেই তারা শেষবারের মতন বৃদ্ধকে সকলের মধ্যে দেখেছিল। মোড়ল বললেন, ভালো কথা, তবুও একবার ভালো করে দেখো, আমাদের কারোর মধ্যে তুমি ওই বৃদ্ধকে দেখতে পাচ্ছ না তো? ওরা 3 জনেই খুব ভালোভাবে ঘাড় ঘুরিয়ে এদিকে ওদিকে চেয়ে দেখে নিয়ে বলল, না, আমরা আর ওই বৃদ্ধকে কারোর মধ্যেই দেখতে পাচ্ছি না। শুনে মোড়ল বললেন যে, ব্যাস, আর কোনো চিন্তাই নেই, তার মানে কালো ছায়া তোমাদের পিছু নেওয়া বন্ধ করে দিয়েছে। আমাদের গ্রামে মহাদেবের আশীর্বাদ আছে, হয়তো তার জন্যেই ওই বৃদ্ধর আত্মা আমাদের গ্রামে প্রবেশ করতে পারে না। যাই হোক, এখন আর ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই, যাও, তোমরা এখন যেতে পারো। তখন সোমনাথ হাত জোর করে মোড়লকে বলল যে, দেখুন, আমরা বাড়ি থেকে বেরিয়েছি কলকাতা যাওয়ার উদ্দেশ্যে। ওই বাসটা হয়তো এতক্ষণ আমাদেরকে পাগল ভেবে সেখান থেকে চলে গেছে, আর আমাদের সমস্ত ব্যাগপত্র বাসের মধ্যেই রয়ে গেছে। অত্যন্ত গরিব পরিবার থেকে আমরা আসছি, কলকাতায় কাজের উদ্দেশ্যে বেরিয়েছিলাম। এখন আমাদের হাতে টাকা পয়সা কিছুই নেই। অনুগ্রহ করে আজকে রাতটা যদি আপনার ঘরে অথবা গ্রামের কোনো সহৃদয় ব্যক্তির ঘরে আশ্রয় দেন তাহলে চিরকৃতজ্ঞ থাকব। মোড়ল বললেন যে, ব্যাস এইটুকু সমস্যা, কোনো চিন্তা নেই। আমাদের গ্রাম আর গ্রামের মানুষের মন অনেক বড়। আমার বাড়িতেই না হয় তোমরা আজ রাতটা থেকে যাও। কাল সকালে ওই ধাবা থেকেই একটা বাস কলকাতার দিকে রওনা হবে।
আমার লোকেরা গিয়ে তোমাদেরকে ছেড়ে দিয়ে আসবে। টাকা পয়সার কথা কিছু চিন্তা করতে হবে না, আমি কিছু টাকা পয়সা তোমাদেরকে যাওয়ার সময় দিয়ে দেব। আর কিছু লাগবে বলো। তখন ওরা তিনজনেই হাত জোড় করে বলল যে, না কাকাবাবু, অনেক ধন্যবাদ আপনাকে। মোড়ল বললেন যে, তোমরা আমার সন্তানের মতো, তাই আমার ঘরকে নিজের ঘর মনে করেই রাতটা বিশ্রাম করো। এই বলে মোড়ল মিটিং শেষ করে ওদের তিনজনকে সঙ্গে করে নিয়ে নিজের বাড়িতে এসে উপস্থিত হল। প্রকাণ্ড একটা বাড়ি। বাড়ির মাঝখানে একটি বড় সড়ো উঠোন, সেখানে একটি কুয়ো রয়েছে। উঠোনেরই একটা পাশে একটা ঘরের দিকে এগিয়ে গিয়ে তার দরজাটা খুলে দিলেন গ্রামের মোড়ল। তারপর বললেন, এই ঘরে দুটো খাটিয়া আছে, একটু ম্যানেজ করে নিও। রবি বলল, ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের আশা করি এখানে থাকতে কোনো অসুবিধা হবে না। মোড়ল বললেন, আচ্ছা ঠিক আছে, তোমরা একটু বিশ্রাম করো, আমি তোমাদের জন্য একটু খাবারের ব্যবস্থা করি। এত দূর দৌড়ে এসেছো, হয়তো খিদে পেয়ে গেছে তোমাদের। বেশি সময় লাগবে না, মিনিট 10 মধ্যেই খাবার পাঠিয়ে দিচ্ছি। তোমরা ততক্ষণ দরজাটা আবজে দিয়ে বসে বিশ্রাম করো। এই বলে মোড়ল সেখান থেকে চলে যান। দরজাটা আটকে দিয়ে ওরা তিনজনে স্বস্তির নিঃশ্বাস ফেলে আজকের ঘটে যাওয়া ঘটনাটা নিয়ে নিজেদের মধ্যেই আলোচনা করতে লাগল। কি করতে তারা বাড়ি থেকে বেরিয়েছিল, আর পথে বেরিয়ে ভাগ্য তাদেরকে কোথা থেকে কোথায় এনে ফেলল। তাদের মনে হচ্ছিল যেন আজ তারা একেবারেই পাগল হয়ে যাবে, হয়তোবা আর বাঁচবেই না। কিন্তু ভাগ্যক্রমে এই গ্রামে মোড়লের মতন একজন ভালো মানুষের গৃহে তারা আশ্রয় পেয়ে এ যাত্রায় প্রাণে বেঁচে গেল। এই সমস্ত আলোচনা করতে করতে মিনিট 10 কেটে গেল। তারপরেই দরজায় কড়া নাড়ার শব্দ। বোধহয় মোড়ল তাদের জন্য খাবার পাঠিয়েছে। এই ভেবে রবি খাটিয়া ছেড়ে উঠে দাঁড়িয়ে এগিয়ে গিয়ে দরজাটা খুলে দিল। আর দরজাটা খুলতেই সে দেখল দরজার ওপাশে খাবার হাতে দাঁড়িয়ে আছে ওই চায়ের দোকানের সেই বুড়োটা। হতভম্বের মতন দাঁড়িয়ে চোখের সামনে আবার বৃদ্ধকে দেখে একটা গলা ফাটা আর্তনাদ করতে করতে সে বৃদ্ধকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে প্রাণপণে দৌড় লাগালো। অন্ধকারে দিশেহারা হয়ে দৌড়তে গিয়ে উঠোনের মাঝখানে একটা জল জমে থাকা জায়গার ওপর পাটা পিছলে হুড়মুড়িয়ে টাল সামলাতে না পেরে সে সামনের কুয়োটার ওপর আছড়ে পড়ল। হাতের সামনে বালতিতে বাঁধা অবস্থায় একটা দড়ি সে অনুভব করল বটে। নিচে পড়ে যাওয়া থেকে বাঁচতে প্রাণপণে সেই দড়িটাকে শক্ত করে চেপে ধরল, কিন্তু বালতি আর দড়িটা সমেত সোজা কুয়োর অতল গভীরে ঝপ করে একটা শব্দ হলো। নিচে অঠাই জল, আর রবি সাঁতার জানে না। এই সমস্ত কাণ্ড কারখানাগুলি যখন ঘটছে তখন রতন, সোমনাথ আর বাড়ির অন্যান্য সকলেই ছুটে এসেছে কুয়োটার কাছে। কিন্তু যতক্ষণে রবিকে বাঁচানোর জন্য বন্দোবস্ত করা হয়েছে ততক্ষণে কুয়োর ভেতরেই রবির দেহ থেকে প্রাণ বেরিয়ে গেছে। অনেক পরে রবির দেহ যখন ভেসে উঠল তাকে কোনো মতে টেনে ওপরে নিয়ে আসা হয়। সেই রাত্রে গ্রামের কোনো মানুষই আর ঘুমোয়নি। কোনো রকমে রাতটা কাটিয়ে রবির মৃতদেহ সেই গ্রামেই রেখে সোমনাথ আর রতন ফিরে আসে নিজের বাড়িতে। রবির মৃতদেহ পরে পুলিশের ইনভেস্টিগেশন আর পোস্টমর্টেম সম্পূর্ণ হওয়ার পর সেখানকার প্রশাসনই তাকে নিজের বাড়িতে ছেড়ে দিয়ে যায়। তারপর থেকেই সোমনাথ আর রতন মন থেকে বিশ্বাস করে তাদের ওই জার্নিটা একটা অভিশপ্ত জার্নি ছিল। কোনো মতেই সেই রাতে ওই বৃদ্ধর দোকানে চা খেতে যাওয়া তাদের উচিত হয়নি, বিশেষ করে সকলের বারণ করা সত্ত্বেও। এরপর থেকে সোমনাথ আর রতন কোনোদিনই গ্রাম ছেড়ে দূরে কোনো শহরে কাজে যাওয়ার চিন্তা মাথায়ও আনেনি। নিজেদের গ্রামেই একজন বড় কাঁচামালের ব্যবসাদারের কাছে তাঁরা দুজনেই কাজে লেগে পড়ে।
রতন আর সোমনাথের সাথে এই ঘটনাটা ঘটে গেছে আজ 20 বছর হলো, কিন্তু ঘটনাটার ছাপ তাদের মনে এতটা গভীরভাবে থেকে গেছে যেন আজও তাদের মনে হয় যে 20 বছর নয়, এই সবেমাত্র 20 দিন আগেই তাদের সঙ্গে ঘটনাটা ঘটে গেছে। আশা করছি আজকের এই কাহিনীটি আপনার ভালো লেগেছে। এই ঘটনার বিষয় আপনাদের মতামত আমাদের কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলবেন না। আর আপনার জীবনে যদি এমন কোনো ভয়াবহ ঘটনা কখনো ঘটে গিয়ে থাকে বা এই ধরনের কোনো রোমহর্ষক কাহিনী যদি আপনি কারোর কাছে কখনো শুনে থাকেন, সেই কাহিনী আমাদের মারফত সকলের সঙ্গে শেয়ার করতে মেল করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন ডেসক্রিপশানে দেওয়া অ্যাড্রেসে। হয়তো আগামী শনিবারের ঘটনাটা আপনার জীবনেই ঘটে যাওয়া কোনো ভয়ঙ্কর মুহূর্ত থেকে হতে পারে। আসছি আরও একটি রোমহর্ষক কাহিনীর সঙ্গে আগামী শনিবার ঠিক রাত 9টায়। ততক্ষণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিন।